लेट्स गेट स्टार्ट। आज के शुरू करलाम एलिजाबेथन एज। हिस्ट्री ऑफ इंग्लिश लिटारेचार, इंग्रेजी साहित्यের ইতিহাস যদি আমরা জানি, সেই ইংরেজি সাহিত্যের ইতিহাসে অনেকগুলো যুগ রয়েছে। ক্লাসিক্যাল যুগ অবশ্যই আলোচনা করতে হবে, কোনো একটা দিন ক্লাসিক্যাল যুগ আলোচনা করব, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ক্লাসিক্যাল যুগের পর থেকে অনেক কিছুই ঘটে গেছে এবং আমাদের ফোকাস হচ্ছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে আমাদের যুগ শুরু হচ্ছে সাধারণত অ্যাংলো স্যাক্সনকে দিয়ে। কাদের দিয়ে? অ্যাংলো স্যাক্সন। অ্যাংলো স্যাক্সন, তারপরে আসছে অ্যাংলো নরম্যান। অ্যাংলো স্যাক্সনরা জার্মানিক জাতি ছিল, বা তুমি বলতে পারো টিউটনিক জাতি ছিল, এদিক বলা হয়। তারপর আসছে অ্যাংলো নরম্যান, যারা ফ্রান্সের দিক থেকে এসেছিল, ফ্রেঞ্চ জাতি ছিল। তো অ্যাংলো নরম্যান, তাহলে অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরম্যান। অ্যাংলো নরম্যানের পর আসছে চসার যুগ। কে আসছে? চসার, জিওফ্রে চসার, যিনি ক্যান্টারবেরি টেলস লিখছেন, তাই না? চসারের যুগ পেরিয়ে যেতে না যেতেই একটা নতুন যুগ পাচ্ছি, যেটা অনেক উন্নত ছিল। সেটা হচ্ছে রেনেসা যুগ। কি নাম ছিল? রেনেসা। রেনেসা মানে নবজাগরণ, প্রায় 150 বছর চলেছে। এই রেনেসা যুগে আমরা ভালো ভালো নাট্যকারদের পেয়েছি, কিন্তু ইউনিভার্সিটি উইটসতে পেয়েছি এই রেনেসা যুগটাতে। এই রেনেসা যুগে আমরা ক্রিস্টোফার মার্লোকে পেয়েছিলাম। কাকে পেয়েছিলাম? ক্রিস্টোফার মার্লো। কিন্তু এই রেনেসা যুগ শেষ হতে না হতে একটা নতুন যুগ আসছে। যুগটার নাম হচ্ছে এলিজাবেথন এজ। এই এলিজাবেথন এজ একটা অসাধারণ যুগ। এই যুগের সমস্ত যুগগুলো যদি আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ঘেটে যাই না, অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরম্যান, চসার, রেনেসা, এলিজাবেথ, তারপর হচ্ছে জ্যাকোবিয়ান এজ, মিল্টন এজ, এমনি করে করে আমরা 18th সেঞ্চুরি, তারপরে আমরা যদি চলে যাই ভিক্টোরিয়ান এজ, তারপর রোমান্টিক এজ, ভিক্টোরিয়ান এজ, মডার্ন এজ, যতগুলো যুগ আছে সবার থেকে যদি শ্রেষ্ঠ যুগ কিছু আছে সেটা হলো এই এলিজাবেথন এজ। এটাকে গোল্ডেন এজ বলা হয়। কি বলা হয়? দ্য গোল্ডেন এজ অফ ইংল্যান্ড। এটাকে এলিজাবেথন এজকে কি বলা হয়? গোল্ডেন এজ। এখন প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবেই যে এই যুগকে গোল্ডেন এজ কেন বলা হলো, মানে ওয়াই ইজ দিস এজ কল্ড গোল্ডেন এজ? এটাকে গোল্ডেন এজ বলা কেন হলো, এইটা বলা হচ্ছে। যে এলিজাবেথন এজ তো বুঝলাম, তো গোল্ডেন এজ কেন বলা হয়েছিল? তার কারণ হলো সাহিত্যের দিক থেকেই বলো, বা সাহিত্যের দিক থেকেই বলো, বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বলো, এই যুগে চরম উন্নতি হয়েছিল। এই যুগে চরম উন্নতি হয়েছিল। মানে অন্যান্য যদি তুই যুগগুলো দেখিস, হয় সাহিত্যে উন্নতি হয়েছে, বা বা কিসে উন্নতি হয়েছে, বা তুই বলতে পারিস রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলতে পারিস হ্যাঁ কিছুটা উন্নত হয়েছিল। কিন্তু এই যুগটা এমন একটা যুগ ছিল, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও প্রচুর উন্নত হয়েছে, আর সাহিত্যের দিক থেকেও উন্নত হয়েছে। সাহিত্যের দিক থেকে শেক্সপিয়ারের নাম পাবো। কার নাম পাবো? উইলিয়াম শেক্সপিয়ারের নাম পাবো। আর যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভাবি আমরা, তাহলে আমরা কার নাম পাবো? রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভাবতে গেলে আমরা রানী এলিজাবেথের নাম পাবো। কার নাম পাবো? রানী এলিজাবেথের নাম পাবো। তো রানী এলিজাবেথ যখন সিংহাসনে বসেছিলেন, সে নিয়ে বিস্তর গল্প রয়েছে। সেই গল্পগুলো শুনতে ভালো লাগবে এবং তুই নোটসের সাথে রিলেটও করতে পারবি, ঠিক আছে, বিষয়গুলো। তো পয়েন্ট হচ্ছে যে রানী এলিজাবেথের বিষয়টাও জানবো, শেক্সপিয়ারের বিষয়টাও জানবো। আগে কার বিষয়টা জানা যাক। দেখো, এলিজাবেথ যুগ সম্বন্ধে আগে একটা স্টোরি লাইন টেনে নিই, মানে সংক্ষেপে বিষয়টা জেনে নিই যে এলিজাবেথন যুগে কি হয়েছিল। তাহলে আমি রানী এলিজাবেথ সম্বন্ধে ডিটেলসে বলতে পারবো এবং উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে ডিটেলসে বলতে পারবো, এবং তার সাথে সাথে আরও যে মহান লেখকরা ছিলেন এই যুগে তাদের সম্বন্ধেও জানতে পারবো। তবে খেয়াল রাখবে, এই যুগটাকে রানী এলিজাবেথের যুগ যেমন বলা হয়, সেরকম শেক্সপিয়ারের যুগও বলা হয়। এটাকে যেমন এলিজাবেথন এজ বলি, অনেকে এটাকে শেক্সপিয়ারিয়ান এজও বলে থাকেন, ঠিক আছে। দেখো, দিস এজ ইজ কনসিডার্ড দ্য গোল্ডেন এজ অফ ইংল্যান্ড। এটাকে গোল্ডেন এজ অফ ইংল্যান্ড বলা হয়। দিস এজ গট দ্য ব্লেসিং অফ রেনেসা। এটা রেনেসার আশীর্বাদটা পেয়েছিল। মানে আগের যুগে রেনেসা চলছিল, রেনেসার ফলটা পরিষ্কার দেখতে পাই এখানে। রেনেসাতে কি হচ্ছিল? সবার মধ্যে জ্ঞানের জন্য খিদা জেগেছিল, তো তার সুফলটা যেন এইখানে দেখতে পাই, এই যুগটাতে দেখতে পাচ্ছি। ইট ইজ মার্কড বাই স্ট্রং ন্যাশনাল স্পিরিট। একটা পরিষ্কার ন্যাশনাল স্পিরিট দেখতে পাচ্ছি। ন্যাশনাল স্পিরিট মানে জাতীয়তাবাদ, একটা জাতীয়তাবাদ দেখতে পাচ্ছি, প্যাট্রিয়টিজম দেখতে পাচ্ছি, রিলিজিয়াস টলারেন্স দেখতে পাচ্ছি, ইন্টেলেকচুয়াল গ্রোথ দেখতে পাচ্ছি। ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন ওয়াজ প্লে। এই যুগে একটা প্রধান আকর্ষণ ছিল প্লে। প্লে মানে নাটক, প্লে মানে নাটক, ঠিক আছে। এই যুগের একটা প্রধান বিষয় ছিল প্লে। প্লে মানে নাটক। পলিটিক্যালি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, কুইন এলিজাবেথ, ঠিক আছে, অফার্ড ইংল্যান্ড দ্য বেস্ট পলিটিক্যাল অ্যান্ড সোশিয়াল স্ট্যাটাস। যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করতে যাই বিষয়টাকে, তাহলে আমরা দেখতে পাবো যে কুইন এলিজাবেথ, ঠিক আছে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশটার হাল ধরেছিলেন। যে নড়বড়ে একটা দেশ,
রাজনৈতিক অস্থিরতায় ভুগছিল যে দেশটা, সেই দেশটার হাল ধরলেন। কে হাল ধরলেন? রানী এলিজাবেথ। রানী এলিজাবেথ। শেক্সপিয়ার অফার্ড ইংল্যান্ড দ্য বেস্ট লিটারি স্ট্যাটাস। আর সাহিত্যের দিক থেকে হাল ধরলেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। যদি ড্রামাটিস্টের কথা বলি তাহলে মার্লোকে বলতে হবে, যদিও মার্লো যুগটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি যুগ, বুঝতে পারলে, বা রেনেসা যুগ, তবুও এলিজাবেথে এর প্রভাব লক্ষণীয়। এলিজাবেথের যুগে মার্লোর প্রভাব দেখতে পাওয়া যায়। মার্লোর প্রভাব দেখতে পাওয়া যায়। মার্লো যদিও রেনেসা যুগের, মার্লো কোন যুগের? রেনেসা যুগের, তবুও পরিষ্কারভাবে মার্লোর প্রভাব দেখতে পাওয়া যায় এই যুগটাতে। তাহলে ক্রিস্টোফার মার্লো একজন নাট্যকার, এই যুগের নাট্যকার। শেক্সপিয়ার এবং বেন জনসন, কি নাম? তাহলে শেক্সপিয়ারের আগে যদি দেখতে পাই তাহলে হচ্ছে আমরা ক্রিস্টোফার মার্লোকে পাচ্ছি। তাহলে এই যুগের কয়েকটা বিখ্যাত নাট্যকার হলো ক্রিস্টোফার মার্লো, শেক্সপিয়ার, বেন জনসন, এনারা হলেন বিখ্যাত নাট্যকার। আচ্ছা, এই যুগে কি শুধু নাটক লেখা হয়েছে নাকি? না, নাটক তো লেখা হয়েছে এবং শ্রেষ্ঠতর নাটক লেখা হয়েছে, দ্য বেস্ট ইন কোয়ালিটি যে নাটকগুলো লেখা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যুগে নাটক ছাড়াও কবিতাও লেখা হয়েছে, সুন্দর সুন্দর সব কবিতা লেখা হয়েছে এবং দারুণ দারুণ সব সনেটার্সরা এসেছিলেন, যারা ছোট্ট ছোট্ট কবিতা লিখেছিলেন, 14 লাইনের কবিতা লিখেছিলেন। 14 লাইনের কবিতাকে সনেট বলা হয়। 14 লাইনের কবিতায় কি বলা হয়? সনেট বলা হয়। তো এই যুগে দারুণ দারুণ সব সনেটার্সরা এসেছিলেন। এই যুগে আমরা স্যার ফিলিপ সিডনিকে পাই, এই যুগে আমরা স্পেন্সারকে পাই, এই যুগে আমরা থমাস স্যাকভেলকে পাই, এই যুগে আমরা মাইকেল ড্রাইটনকে পাই, এই যুগেই আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে পাই। কাকে পাই? উইলিয়াম শেক্সপিয়ারকে পাই। এই যুগে এই সমস্ত কবিরা ছিলেন। তাহলে কবিদের নাম বললে স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি, থমাস স্যাকভেল, মাইকেল ড্রাইটন, শেক্সপিয়ার, এই সমস্ত নাম বিশেষ উল্লেখযোগ্য। এই যুগের এনারা হলেন বিখ্যাত কবি। তাহলে এই যুগের যদি বিখ্যাত কবিদের নাম বলা হয়, এডমন্ড স্পেন্সার, ওয়ান ডে আই রোট হার নেম, স্যার ফিলিপ সিডনি, অ্যাস্ট্রোভেল অ্যান্ড স্টেলা, উইলিয়াম শেক্সপিয়ার নিজে, এই সমস্ত নামগুলো তোমাকে মনে রাখতে হবে মহান কবি হিসাবে। প্রিডিসেসর যদি বলি, যে শেক্সপিয়ারের প্রিডিসেসর মানে আগে কারা এসেছিল? শেক্সপিয়ারের আগে ইউনিভার্সিটি উইটসরা এসেছিল। কারা এসেছিল? ইউনিভার্সিটি উইটসরা এসেছিল। আর শেক্সপিয়ারের পরে কে এসছে তাকে সাকসেসর বলে। ফ্লেচার এবং হেইউড, এই সমস্ত রাইটাররা শেক্সপিয়ারের পরে এসেছিলেন, বুঝতে পারলে? ইম্পর্টেন্ট ইনসিডেন্ট কিছু হয়েছিল, ঐতিহাসিক ঘটনা, অনেক বড় একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। দ্য স্প্যানিশ আর্মাডা গট ডিফিটেড। স্পেনের যে বিখ্যাত নৌবহর ছিল দ্য স্প্যানিশ আর্মাডা, সেটা পরাজিত হয়ে গেছিল, বুঝতে পারলে কিনা? এইটা হয়েছিল। অ্যান্ড ইংল্যান্ড বিকেম সুপার পাওয়ার, এবং ইংল্যান্ড একটা সুপার পাওয়ার দেশে পরিণত হয়েছিল। এই যুগের কন্ট্রোভার্সিয়াল ফিগার মানে বিতর্কিত চরিত্র কেউ রয়েছে, যে দুজনের জন্য এই যুগটা পরিচিত, সেই দুজনেই সবচেয়ে বিতর্কিত চরিত্র, অর্থাৎ রানী এলিজাবেথ এবং উইলিয়াম শেক্সপিয়ার, সবদিকে বিতর্কিত চরিত্র এই যুগের। আচ্ছা, শেক্সপিয়ার নাকি ভালো ভালো ট্র্যাজেডি লিখেছে। হ্যাঁ, শেক্সপিয়ার তো 154 সনেটস লিখেছেন এবং 37 প্লেস লিখেছেন, 37টা নাটক লিখেছিলেন। 154টা সনেট এবং 37টা নাটক। এই যে নাটকগুলো ছিল, এই নাটকগুলোর মধ্যে কিছু ট্র্যাজেডি ছিল, কিছু কমেডি ছিল। এই নাটকগুলোর মধ্যে কি ছিল? ট্র্যাজেডিগুলো হলো ম্যাকবেথ, কিং লিয়ার, ওথেলো, হ্যামলেট। ট্র্যাজেডিগুলো কি কি? ম্যাকবেথ, কিং লিয়ার, ওথেলো, হ্যামলেট, এগুলো হলো ট্র্যাজেডি বিখ্যাত। কমেডি বলতে কি? দ্য কমেডি অফ এরর, লাভ স্লেভার্স লস্ট, ঠিক আছে, এই সমস্ত কমেডি রয়েছে। মেজার ফর মেজার, ঠিক আছে, ট্রোইলাস এন্ড ক্রেসিডা, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এবং কি অ্যাজ ইউ লাইক ইট, এই সমস্ত লিখেছিলেন। তো শেক্সপিয়ার, এই যুগের শেক্সপিয়ার যদি শেষ 3টা নাটকের নাম বলতে বলা হয়, মনে রাখবে চেম্বারলাইন, দ্য উইন্টারস টেল, দ্য টেম্পেস্ট, এইগুলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের শেষ নাটকগুলো। ক্লিয়ার নয়? এবার শেক্সপিয়ার সম্বন্ধে এবং রানী এলিজাবেথ সম্বন্ধে দু এক কথা জানবো, তারপর এনাদের সম্বন্ধে জানতে হবে। এই যুগে একটা বড় ঘটনা ঘটেছিল, যেটা আগে যুগ থেকে শুরু হয়েছিল, রেনেসাঁ যুগ থেকে শুরু হয়েছিল। সেটা হলো প্রিন্টিং প্রেসের আবিষ্কার হয়ে গেছিল। প্রিন্টিং প্রেস, ছাপাখানা রেনেসাঁর সময় আবিষ্কার হয়ে গেছিল। ছাপাখানা আবিষ্কার হতে হাজার হাজার বই ছাপা হয়েছিল এবং সেটার ফল শিক্ষা ছড়িয়েছিল রেনেসাঁ যুগে, এবং তার যে সুফলটা হলো আমরা এলিজাবেথেন যুগে দেখতে পাচ্ছি। এলিজাবেথেন যুগে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যুগে প্রচুর পণ্ডিত ব্যক্তিকে তুমি দেখতে পাবে এই এলিজাবেথেন যুগটাতে। কিন্তু শেক্সপিয়ারের আলোতে সবাই ঢাকা পড়ে গেছে, এটাও অনেকে বলে থাকে। কিন্তু এই যুগে এক থেকে একাধিক সুরমা রয়েছে,
বা বলা যেতে পারে এক থেকে একাধিক পণ্ডিত ব্যক্তি রয়েছে যারা নিজেদের আলোতে একটা সাহিত্যের জগৎকে আলোকিত করতে পারতো। বাট এগেন শেক্সপিয়ার ইজ দেয়ার, কিন্তু শেক্সপিয়ার ছিল এই যুগটাতে। তো শেক্সপিয়ার উপস্থিত সবাই প্রায় ঢাকায় পড়ে গেছিল, তবু এই যুগে অনেক পণ্ডিত ব্যক্তি ছিলেন। এখন চলো এই যুগ সম্বন্ধে রানী এলিজাবেথ সম্বন্ধে জেনে নেওয়া যাক। রানী এলিজাবেথ যখন সিংহাসনে বসলেন, রানী এলিজাবেথ কিন্তু কিছুটা ডাউটফুল ছিলেন, কারণ প্রচুর রাজনৈতিক ষড়যন্ত্র হতো। রানী এলিজাবেথ তখন জানতেন ভালো করে যে এই রাজনৈতিক ষড়যন্ত্রগুলোকে ভালো করে দমন করতে হবে। যদি রাজনৈতিক ষড়যন্ত্রকে দমন করতে না পারি তাহলে আমি নিজেই রাজনীতির শিকার হয়ে যাব। তাই রানী এলিজাবেথ সাম দাম দণ্ড ভেদ সব প্রয়োগ করেছিলেন, বুঝিয়েছিলেন ভালোবেসে, ঠিক আছে। দাম দিয়েছিলেন, কিনেছিলেন, দণ্ড দিয়েছিলেন মানে শাস্তি দিয়েছিলেন, শত্রুদের মধ্যে ভেদ লাগিয়ে দিয়েছিলেন মানে নিজেদের মধ্যে মারপিট লাগিয়ে দিয়েছিলেন। যেমন করে হোক নিজের সিংহাসনকে সুনিশ্চিত করেছিলেন। বিকজ হি নিউ দ্য ডার্টি পাওয়ার প্লে অফ ইংল্যান্ড ফর দ্য থ্রোন। সিংহাসনের জন্য যে পাওয়ার প্লেটা হয় রাজতন্ত্রে, সেটা তিনি খুব ভালো করে জানতেন। কে জানতেন? রানী এলিজাবেথ। এবং রানী এলিজাবেথ এর আগেও দেখেছেন যে একটা রানীকে মেরে ফেলা হয়েছে, তাই তিনি কুইন অ্যানের শিরচ্ছেদ হয়েছিল, তাই তিনি কোনোভাবে রিস্ক নেননি, কোনোভাবে তিনি রিস্ক নেননি, বুঝতে পারলে কিনা? তাই তিনি প্রথম থেকেই নিজের ইভেন সি ওয়াজ ভেরি সাকসেসফুল পলিটিক্যালি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি খুবই সফল ছিলেন। এমনকি তিনি প্রচুর প্রেমও করেছেন জীবনে। কে? রানী এলিজাবেথ। কিন্তু কোনোদিন বিয়ে করেননি। কেন? বিয়ে করলেই ক্ষমতা ভাগ করতে হবে, তাই তিনি কোনোদিন বিয়ে করেননি, বুঝতে পারলে? তাকে ভার্জিন কুইন বলা হতো। কি বলা হতো? ভার্জিন কুইন। ওটা একটা যদিও প্রোপাগ্যান্ডা ছিল, ছড়ানো নাম ছিল। নিজের লোকজনদের মধ্যে দিয়ে, রাজসভার লোকজনদের মধ্যে দিয়ে, নিজের বিশ্বস্ত লোকদের মধ্যে দিয়ে সারা রাজ্যে এটা ছড়িয়েছিলেন, এই সুনামটাকে অর্জন করিয়েছিলেন, এটাকে তিনি অর্কেস্ট্রেটেড করিয়েছিলেন। কিন্তু তিনি ভার্জিন ছিলেন না। কে ভার্জিন ছিলেন না? রানী এলিজাবেথ। রাদার সি হ্যাড মাল্টিপল পার্টনার্স। তার বহু প্রেমের সম্পর্ক মানে প্রেমের সঙ্গী ছিল। কার প্রেমের সঙ্গী ছিল? রানী এলিজাবেথের। কিন্তু তিনি বিয়ে কিন্তু বাবু কাউকে করেন, কারণ সিংহাসন ভাগ্যত, সেই ভাগে আমি নেই, বুঝতে পারলি কিনা? এটি ছিল রানী এলিজাবেথ। তো রানী এলিজাবেথ যখন সিংহাসনে বসলেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল সেই দেশ ইংল্যান্ড বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। মূলত দুটো সমস্যা ছিল। একটা হচ্ছে পাইরেটসদের সমস্যা। বল স্যার পাইরেটসদের সমস্যা? জলদস্যু। পাইরেটস মানে হচ্ছে জলদস্যু। স্যার জলদস্যুর কি এত বড় সমস্যা ছিল? হ্যাঁ, জলদস্যুরা বিশাল বড় সমস্যা ছিল সেই যুগে। সেই যুগে পাইরেটসদের দাপাদাপি ছিল। সমুদ্রে তুমি স্বাধীনভাবে চলতেই পারবে না। ইভেন টুডে, আজকেও 2024-এও পাইরেটস আছে এখনো সমুদ্রে, জানিস তো? সমুদ্রে জলদস্যুরা এখনো থাকে, কিন্তু সেই যুগের জলদস্যুরা আরো ভয়ঙ্কর ছিল। এখনো আছে সমুদ্রে, তুমি জাহাজ নিয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই, জাহাজটাকে জলদস্যুরা ধরে নিতে পারে। এটা প্রসঙ্গতে আমি বলে রাখছি যে এখনো জলদস্যু আছে, জলদস্যু কনসেপ্ট শেষ হয়নি। কেন জানিস? একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে সোমালিয়া। দেশটার নাম কি? সোমালিয়া। সেই দেশটার কোনো অর্থনীতি নেই, ওদের ন্যাশনাল মানে ওদের দেশটার হাল খুব খারাপ। তো সেই জন্য কী করে, ছেলে মেয়ে বড় হওয়ার সাথে সাথে জলদস্যু হয় এখান থেকে, সোমালিয়া দেশে। একটা স্পিড বোট নিয়ে নেয়, দুটো AK-47 নিয়ে নেয়, আবার হয়ে যায় একটা দল বেঁধে, ব্যাস চলো যে ব্যবসায়িক জাহাজগুলো আছে সেগুলোকে আক্রমণ করবে, আক্রমণ করে, ওদের লুটপাট করে, এখনো আছে। তো সেই যুগে ইংল্যান্ডে আরও বেশি ছিল। এবার স্পেন নামক একটা দেশ আছে, বুঝতে পারলি? খুব উন্নত দেশ, সেই যুগে প্রচণ্ড শক্তিশালী ছিল। স্পেন দেশটা প্রচণ্ড শক্তিশালী ছিল। এবার স্পেনের যে রাজা, তিনি কিন্তু কিছু অন্যায় করেননি। তিনি কি বলছিলেন যে আমার বাবু দেখো, আমার যে ব্যবসায়িক জাহাজগুলো আছে সেইগুলো যখন যাচ্ছে ইংল্যান্ডে, জলদস্যুরা লুটপাট করে নিচ্ছে। তো এইটাকে তুমি হতে দাও না রানী এলিজাবেথ। তুমি সিংহাসনে যেই বসে থাকো, তোমাকে এইটা এনশিওর করতে হবে যে না, আমার জাহাজকে লুটপাট না করে। তাহলে স্পেনের রাজা কি খুব গন্ডগোল কথা বলছিল? ঠিক কথাই বলছিল। রানী এলিজাবেথ চেষ্টা কিন্তু করেছিলেন, জেনুইনলি চেষ্টা করেছিলেন যে এই জলদস্যুদের আমি থামাবো, কিন্তু থামাতে কিন্তু তিনি পারেননি জলদস্যুদের। কারণ রানী এলিজাবেথ এবং তার সঙ্গীরা, তার সেনারা, তার সাথীরা আলটিমেটলি কোথায় থাকতো? ভূমিতে থাকতো, মাটিতে থাকতো, রাইট? আর জলদস্যুরা কোথায় থাকতো? সমুদ্রে থাকতো। এই সমুদ্রে থাকতে থাকতে
তারা সমুদ্রের মরীচিকা হয়ে গেছিল, যখনই কেউ খুঁজতে এসবে এখনই দেখাবে তো এখনই অদৃশ্য হয়ে যেত। মানে ওরা কোন দিকে যে লুকিয়ে দিত, কোন দিকে যে চলে যেত, রানী এলিজাবেথ পাচ্ছিল না তাদের সাথে। রানী এলিজাবেথ একটা কড়া নিয়ম বানালেন যে জলদস্যুদের যদি দেখতে পাওয়া যায় তাদের সেখানেই ফাঁসি দিয়ে দাও, তার জন্য কোনো বিচার ব্যবস্থার দরকার নেই। এর থেকে আর কঠিন কি শাস্তি আনতে পারে, যে দেখলেই তুমি লিগ্যাল ইললিগ্যাল নো ম্যাটার, জাস্ট কিল দেম, জাস্ট হ্যাং দেম, রাইট? এতটা স্বাধীনতা দিয়েছিল, মানে এক্সট্রিম লেভেলে যদি যাওয়া যায়। টেররিস্ট দেখলেই তুমি মেরে দে, ওর কোনো বিচার করবার দরকার নেই, আমরা তো তাও বিচার করাই, রাইট? তো তার থেকে এক স্টেপ উপরে, যে দেখলেই ঝুলিয়ে দাও এইরকম। কিন্তু তাও থামাতে পারলো না জলদস্যু সমস্যাকে। সেই জলদস্যুতে হামলা হতোই, এবং সবথেকে বেশি ভুক্তভোগী হয়েছিল স্পেনের ব্যবসায়িক জাহাজগুলো। স্পেনের যে ব্যবসায়িক জাহাজগুলো ছিল বা বাণিজ্যিক জাহাজ ছিল, সেগুলোকে বারবার আক্রমণ করছিল জলদস্যুরা। তখন স্পেন একটা আলটিমেটাম দিয়ে দিলেন রানী এলিজাবেথকে, তুমি তোমার জলদস্যুদের সামলাও, নইলে আমরা হামলা করে দেবো। তোমার দ্বারা যখন হচ্ছে না, আমরা আগে দখল করবো জায়গাটাকে, নিয়ে আমরা ব্যাপারটাকে দেখব। তার সাথে একটা খ্রিস্ট ধর্ম প্রচার করারও ব্যাপার ছিল, ঠিক আছে? যাই হোক, রানী এলিজাবেথ কিন্তু দেখলেন মহাবিপদ, স্পেনের সাথে আমি লড়তে পারবো না। এখন যদি বাংলাদেশের সাথে আমেরিকার লড়াই হয়ে যায়, বাংলাদেশের তো একটু টেনশন আসবে, কারণ আমেরিকা সেই যুগে সুপার পাওয়ার, মানে এই যুগের সুপার পাওয়ার। ঠিক সেরকম সমস্যাটা হচ্ছে, ইংল্যান্ড যখন দেখলো যে স্পেনের লোক আমাদের উপরে হামলা করবে, তখন ইংল্যান্ডের মানুষজন ভাবতে শুরু কি করা যায়। রানী এলিজাবেথ নিজের সমস্ত বিশ্বস্ত লোকেদের ডাকলেন, এবং রানী এলিজাবেথ বললেন যে আমি এই সমস্যা থেকে সমাধান করব, এই সমস্যা থেকে দেশকে বার করব। এবং তিনি কি করলেন, সেই দস্যুর দল, ডাকাত দল, পাইরেটস দিকে ডাকলেন। কাদিকে ডাকলেন? পাইরেটস। এবং পাইরেটসদের সাথে বসলেন এবং একটা চুক্তি করলেন যে বিপদের সময় তোমরা দেশকে রক্ষা করো, যদি দেশকে রক্ষা করতে পারো তাহলে তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হবে এবং তোমাদের এখানে থাকতেও দেওয়া হবে। তখন ওরা দেখলো, বাহ, এটা একটা ভালো অপরচুনিটি, এমনিতে তো দেশে ফিরতেই পারছি না, এমনি তো কোনোদিন সমুদ্রেই মারা যাবো লড়াই করতে করতে, তার থেকে এটা একটা ভালো সুযোগ, যদি যুদ্ধে জিতে যাই তাহলে বীর হবো, আর নাহলে দেশের জন্য প্রাণ দেবো। ইটস গুড ওয়ান, ইটস এ নোবেল কজ। তো পাইরেটসরা রাজি হয়ে গেল রানী এলিজাবেথের সাথে। অন্যদিকে স্প্যানিশ আর্মাডা নিয়ে বিশাল সৈন্যদল, বিশাল নৌবহর, ঠিক আছে, তুই গুণে শেষ করতে পারবি না, এত নৌকা আছে। সেই নৌবহর নিয়ে স্পেন আক্রমণ করলো ইংল্যান্ডকে। যখন ইংল্যান্ডকে আক্রমণ করলো স্পেনের রাজা, স্পেনের সেনাপতি যখন আক্রমণ করলো, ওরা কিন্তু আক্রমণ করে সোজা আসতে চলেছিল ইংল্যান্ডে এবং ইংল্যান্ডকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ইংল্যান্ডও ফাঁদ পেতে বসেছিল, বিশেষ করে রানী এলিজাবেথের পরিকল্পনাতে। এরা যখন সমুদ্র দিয়ে আসছিল ছোট ছোট ডুঙ্গি নিয়ে, ছোট ছোট নৌকা নিয়ে, জলদস্যুগুলো হামলা করে দিল স্প্যানিশ আর্মাডাকে। কাকে হামলা করে দিল? স্প্যানিশ আর্মাডাকে। স্প্যানিশ আর্মাডা বড় বড় জাহাজ, যেখানে 1000টা সৈনিক সব অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আছে ইংল্যান্ড জিতবো বলে। হাজার হাজার সৈনিক বড় বড় নৌকাতে বসে বসে যাচ্ছে কোথায়? ইংল্যান্ডে যাবো বলে। আর সেখানে তিন চারজন পাইরেট বা জলদস্যু দিল আক্রমণ করে এই জাহাজগুলোকে। তো এরা তখন হাসতে শুরু করেছে, কি রে মূর্খ, তোরা 3-4টা লোক মিলে এত বড় স্প্যানিশ আর্মাডাকে হামলা করে দিলি? আমরা কি কোনো বাণিজ্যিক জাহাজ? আমাদের সেনাতে জাহাজ, এখানে সব সৈনিকরা অস্ত্র নিয়ে বসে আছে লড়াই করবার জন্য, যুদ্ধেই যাচ্ছি, আর তুই সেই জাহাজগুলোকে হামলা করছিস? আর এর হামলা করছিল পালিয়ে যাচ্ছিল, হামলা করছিল পালিয়ে যাচ্ছিল। বাট দ্যাট ওয়াজ এ ট্র্যাপ, এটা একটা ট্র্যাপ ছিল। কিন্তু এই ট্র্যাপে ফাঁদে পা দিয়ে ফেললো স্পেনের যে সেনাপতি ছিল। সেনাপতি বললো, ইংল্যান্ডে যাচ্ছি, পরে যাবো ইংল্যান্ডে, আগে এই মশা মাছিগুলোকে শাস্তি দিই। মশা মাছিগুলোর তো অতিবার বেড়েছে, এতে কনফিডেন্স দেখো, আমাদের স্প্যানিশ আর্মাডার উপরে এরা হামলা করে, হ্যাঁ, চল এদিকে আগে শাস্তি করি। তো স্প্যানিশ আর্মাডা তখন ঘুরে গেল, ইংল্যান্ডের দিকে যেটা যাচ্ছিল সেটাই জলদস্যুদের দিকে ঢুকে গেল, যে জলদস্যুগুলোকে আগে শায়েস্তা করি। কিন্তু সেটা একটা বড় সড়ো ফাঁদ ছিল। জলদস্যু দেখো, ইউ ক্যান নট ফাইট এগেনস্ট জিওগ্রাফি, তুমি কোনোদিনই জিওগ্রাফির এগেনস্টে লড়তে পারবে না। ইউ মে বি ভেরি পাওয়ারফুল, ইউ মে হ্যাভ 1 lakh সোলজার্স, বাট ইউ ক্যান নট ফাইট এগেনস্ট জিওগ্রাফি। তুমি জিওগ্রাফির এগেনস্টে লড়তে পারো না। ভৌগোলিক অবস্থাটা কীরকম তুমি যদি না জানো, তুমি হারবে, ঠিক আছে? তো এখানে কি হলো, স্প্যানিশ আর্মাডা কি হলো, সেই জলদস্যুদের দিকে ছুটে গেল।
এবার জলদস্যুরা অর্ধেকটা তো মাছ হয়ে গেছে এতদিন জলে থেকে থেকে, ওরা জানে যে কোন জায়গায় ঘূর্ণিঝড় হয়, কোন জায়গায় ভারী জাহাজ এলেই ভেঙে যাবে কারণ লুকানো পাথর আছে, কোন জায়গায় একটু জল যেখানে অর্ধেকটা দৌড়ে দিতে হয় নৌকা নিয়ে, এগুলো ওরা জানে। কিন্তু স্প্যানিশ আর্মাডা জানতো না। তো জলদস্যুরা ইচ্ছা করে তাদের সেই সমস্ত জায়গাগুলোতে নিয়ে এলো যেখানে হয়তো লুকানো পাথর রয়েছে, যেখানে জাহাজ ভেঙে যাচ্ছে ঠক্কর পেয়ে, যেখানে ঘূর্ণিঝড় হচ্ছে এবং ওয়েলপুল হচ্ছে এবং ভিতর দিকে টেনে নিচ্ছে জাহাজগুলোকে। তো এইভাবে স্প্যানিশ আর্মাডা শেষেই হয়ে গেল। এবার ইংল্যান্ডে নিজেরও সৈন্য ছিল কিছু, তারা হামলা করে দিল। দ্য স্প্যানিশ আর্মাডা ওয়াজ ডেস্ট্রয়েড। স্প্যানিশ আর্মাডা পুরো মরে গেল, স্প্যানিশ আর্মাডা শেষ হয়ে গেল। এবং দেখ বুদ্ধির জোরে কিরকম ইংল্যান্ডের রানী বুদ্ধির জোরে দুটো প্রবলেমই সলভ করে দিল। পাইরেটস প্রবলেমও সলভ হয়ে গেল আর স্প্যানিশ আর্মাডাও শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তখন আর কেউ কিছু বলতে পারলো না ইংল্যান্ডের রানী এলিজাবেথকে। সবাই ওনার দক্ষতা, ওনার বিচক্ষণতা, ওনার উপস্থিত বুদ্ধি, ওনার রাজনৈতিক দূরদৃষ্টিতার সবাই প্রশংসা করতে শুরু করলেন এবং শেষে সবাই মিলে স্বীকার করে নিলেন রানী এলিজাবেথকে। রানী এলিজাবেথ সিংহাসনে বসলেন। স্পেন আর সেই রকম শক্তিশালী থাকলো না, ঠিক আছে, এবং জলদস্যুদের প্রবলেমও সলভ হয়ে গেল মোটামুটিভাবে ইংল্যান্ডে। সো দিস হ্যাপেন্ড ইন দ্য এলিজাবেথেন এজ। এলিজাবেথেন যুগে এইগুলো ঘটছিল। তাহলে যখন এইভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, একটা মেয়ে, একটা নারী পুরো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, যেন সমস্ত রাজনীতিকে হাতের মুঠোয় রেখেছিল। একটা মেয়ে যেটা এটা করছিল, যেটা আগে কোনো রাজা করতে পারে। তাহলে মেয়েদের সুযোগ তো দাও, চান্স তো দাও, গিভ দেম এ চান্স, দে উইল প্রুভ। তারা প্রমাণ করে দেবে, বুঝতে পারলে কিনা? রানী এলিজাবেথ প্রমাণ করে দেয়। এতদিন আগে পর্যন্ত বিশ্বাস করতো মেয়েরা চালাতে পারবে না, দেশ চালাতে পারে না, বাট রানী এলিজাবেথ এটা প্রমাণ করেছিল মেয়েরা দেশ চালাতে পারে এবং খুব ভালোভাবে পারে, ইভেন ছেলেদের থেকেও ভালোভাবে পারে, ঠিক আছে? এটা প্রমাণ করেছিল। কে প্রমাণ করেছিল? রানী এলিজাবেথ। তো যাই হোক, এরপরে আমরা যদি দেখি যে যখন দেশে শান্তি ফিরে এলো, এবার দেখি আমরা এই যুগটাতে সনেটের বাড়বাড়ন্ত হয়েছে। আমরা আগের যুগে রেনেসা যুগ থেকে দেখি সনেট ঢুকে গেছিল। সনেট ইটালিয়ান প্রোডাক্ট। সনেট মানে এ লিটল সং বা এ লিটল সাউন্ড। তো সনেট ইটালি থেকে এনেছিলেন দুটো জেন্টালম্যান, ওয়াট এবং সুরি। কি নাম? ওয়াট এবং সুরি। এবং এরা একটা বই প্রকাশিত করেছিল, টোটালস মিসেলেনি। বইটার নাম কি ছিল? টোটালস মিসেলেনি। সেই বইয়েতে তিনি প্রকাশিত, এনারা এই দুটো জেন্টালম্যান ল্যাটিন কবিতাগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে প্রকাশিত করেছিল। এটা বিখ্যাত কবিতা হয়েছিল, বিখ্যাত বই হয়েছিল। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কবিতার ক্ষেত্র তৈরি হয়ে গেছে, নাটক তৈরি হয়ে গেছে। তো নাটক এবং কবিতা দাপিয়ে বেড়াতে লাগলো এই যুগের বিখ্যাত কবিরা। এই যুগের যদি কবি এবং নাট্যকাররা, এই যুগের যদি কবিদের কথা বলি, এই এলিজাবেথান যুগের যদি কবিদের কথা বলি, তাহলে এডমন্ড স্পেন্সারের নাম নিতে হবে, ওয়ান ডে আই রোট হার নেম। স্যার ফিলিপ সিডনির নাম নিতে হবে, অ্যাস্ট্রোবেলা অ্যান্ড স্টেলা, ঠিক আছে? উইলিয়াম শেক্সপিয়ারের নাম নিতে হবে, যিনি নাট্যকার ছিলেন সাথে কবিও ছিলেন। এডমন্ড স্পেন্সার সম্বন্ধে দু এক কথা বলি। উনি একটা মেয়েকে ভালোবাসতেন, এডমন্ড স্পেন্সার, বুঝতে পারলে? এবং এডমন্ড স্পেন্সার যাকে ভালোবেসেছিলেন তাকেই বিয়ে করেছিলেন। তার নাম ছিল এলিজাবেথ বয়েল। কি নাম ছিল? এলিজাবেথ বয়েল। যার জন্য কবিতা লিখেছিলেন ওয়ান ডে আই রোট হার নেম। একটা বই, একটা সংকলন, একটা কবিতার সংকলিত বই বের করেছে, নাম ছিল অ্যামোরেটি। কি নাম ছিল? অ্যামোরেটি। এই বইটা প্রকাশিত করেছিলেন। 89 সনেটস ছিল সেটাতে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে এইটা হলো এডমন্ড স্পেন্সার। এই যুগে আরেকজন কবি ছিলেন স্যার ফিলিপ সিডনি। কি নাম? স্যার ফিলিপ সিডনি। একটা মেয়েকে তিনি ভালোবাসতেন, স্যার ফিলিপ সিডনি, কিন্তু যুদ্ধ করতে গেছিলেন। যখন যুদ্ধ থেকে ফিরে এলেন দেখলেন সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে। সেই মেয়েটার অবশ্য বয়স 14 বছর ছিল মাত্র। স্যার ফিলিপ সিডনির এবং সেই মেয়েটার মধ্যে বয়সের বিস্তর পাহাড় ছিল, কিন্তু জানো তো প্রেমে কোনো বয়সের কিছু দেখে না আবার, ঠিক আছে? তো স্যার ফিলিপ সিডনি এটাতে কিন্তু অনেক হার্ট হয়েছিলেন। সেই মেয়েটার নাম ছিল পেনিলোপি ডিভিরুক্স। কি নাম ছিল? পেনিলোপি ডিভিরুক্স। পেনিলোপি ডিভিরুক্স লর্ড রিচকে বিয়ে করে নিয়েছিল। লোকটা সত্যিই রিচ ছিল, লোকটা সত্যিই কিন্তু রিচ ছিল। তো লর্ড রিচকে যখন বিয়ে করে নিল এবং স্যার ফিলিপ সিডনি এটা জানতে পারলেন, স্যার ফিলিপ সিডনির অনেক খারাপ লেগেছিল। স্যার ফিলিপ সিডনি এই জন্য যে সনেটগুলো লিখেছেন সব ওই ভাঙা মনের কবিতা, ঠিক আছে? ব্রোকেন হার্ট পোয়েম। সেই যুগের অরিজিৎ সিং, বুঝতে পারলি? কে হচ্ছেন? আমাদের স্যার ফিলিপ সিডনি। মানে পুরো ব্রোকেন হার্ট স্টোরি একদম কবিতাগুলো পাবি তুই, তোর মন ছুঁয়ে যাবে একদম, রাইট? এইরকম স্যার ফিলিপ সিডনি লিখতেন। স্যার ফিলিপ সিডনি ওই মেয়েটা কিন্তু ভুলতে পারেননি, প্রবলেম হচ্ছে।
স্যার ফিলিপ সিডনি ওই মেয়েটাকে কিন্তু মেয়েটার জন্য ভেবে ভেবে কবিতা লিখতেন। সেই মেয়েটা কিন্তু দূরের তারা হয়ে গেছে, কারণ অন্য কারো সাথে বিয়ে হয়ে গেছে, অন্য কোথাও চলে গেছে, তুই আর পাবি কি কোনো? পাবি তো না, ও তো আকাশের তারা হয়ে গেছে। তো সেই জন্য মেয়েটাকে উনি বলতেন স্টেলা। স্টেলা, স্টেলা মানে তারা, স্টার, স্টেলা মানে স্টার। পেনিলোপি ডিভিরিউক্সকে তিনি স্টেলা বলতেন। কি বলতেন? স্টেলা। স্টেলা মানে কি? তারা, আকাশের তারা। আর উনি নিজেকে অ্যাস্ট্রোফেল বলতেন। কি বলতেন? অ্যাস্ট্রোফেল। যে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাটাকে দেখে তাকে অ্যাস্ট্রোফেল বলা হয়। তাহলে স্টার গেজার, যে তারা দেখে তাকে অ্যাস্ট্রোফেল, আর স্টেলা হলো তারাটা। তাহলে স্যার ফিলিপ সিডনির গার্লফ্রেন্ড বিয়ের পর হয়ে গেছিল স্টেলা, বুঝতে পারলে? আর স্যার ফিলিপ সিডনি কি হয়ে গেছিল? অ্যাস্ট্রোফেল হয়ে গেছিল। সেই জন্য নাম হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। কবিতার নাম, কবিতার নাম কি? অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। বুঝতে পারলি কিনা? অ্যাস্ট্রোফেলটা কে বটে? স্যার ফিলিপ সিডনি। আর স্টেলাটা কে বটে? গার্লফ্রেন্ড। কি নাম? পেনিলোপি ডিভিরিউক্স। কি নাম? পেনিলোপে ডিভিরিউক্স। তো এই সমস্ত ঘটনা ঘটছিল এই যুগটাতে, ঠিক আছে। আচ্ছা, এই যুগে অনেক ঐতিহাসিক নাটকও লেখা হয়েছে। যদি হিস্টোরিক্যাল প্লের কথা বলে, রিচার্ড দ্য সেকেন্ড, হেনরি দ্য ফোর্থের কথা উল্লেখযোগ্য, ঠিক আছে। তাহলে আমরা জানতে পারলাম এই যুগটা কেমন ছিল। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে দুই এক কথা জেনে নেওয়া যাক। উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে প্রচুর তর্ক বিতর্ক রয়েছে, এবং তাই সেই তর্ক বিতর্কের কোনো অন্ত নেই। তুই শেষ পাবি না এত তর্ক বিতর্ক। ইভেন আমরা যে ছবিটা দেখি উইলিয়াম শেক্সপিয়ার, যে ছবিটা, ঠিক আছে, যেটা আমরা দেখি উইলিয়াম শেক্সপিয়ারের ছবিটা যেটা দেখি, রাইট, এই ছবিটা উইলিয়াম শেক্সপিয়ার যে ছবিটা দেখি, এইটাকে অনেকে ডাউট করেন, বলেন এইটা শেক্সপিয়ার নয়। মানে শেক্সপিয়ার একটা সম্পূর্ণ বিতর্কিত চরিত্র, বুঝতে পারলেন? শেক্সপিয়ার নিয়ে তর্ক বিতর্ক রয়েছে, অনেক থিওরি রয়েছে, যেখানে বলা হয় শেক্সপিয়ার ইজ এ ফ্রড, এইটাও বলা হয়েছে। তাহলে ইংরাজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার যে কে, তা নিয়েই তর্ক বিতর্ক রয়ে গেছে। শেক্সপিয়ারকে অনেকে আবার ফ্রডও বলেছে, ঠিক আছে। এখন ঘটনা কি হয়েছিল, যেটা সবাই মানে, যে গল্পটা মোটামুটি রাফলি বিভিন্ন পাবলিকেশন থেকে বিভিন্ন বই প্রকাশিত হয়েছে, বিভিন্ন সোর্স রয়েছে, যে গল্পটাকে সবাই মানে, সেই গল্পটাকে জেনে নেওয়া যাক। শেক্সপিয়ার একটা গ্রামের ছেলে। শেক্সপিয়ার প্রাইমারি এডুকেশন পাচ্ছে। প্রাইমারি এডুকেশন নেওয়ার পর, ভালো রকম প্রাইমারি এডুকেশন পেয়েছিল। প্রাইমারি এডুকেশন নেওয়ার পর পড়াশোনা ছেড়ে দিচ্ছেন, বাবাকে হেল্প করার জন্য, চাষবাসে বা ফাইন্যান্সিয়ালি হেল্প করার জন্য পড়াশোনা ছেড়ে দিচ্ছেন। এবার শেক্সপিয়ার যখন পড়াশোনা ছেড়ে দিচ্ছেন, একটা প্রেয়সী জুটছে, শেক্সপিয়ারের গার্লফ্রেন্ড জুটছে। প্রেয়সী বললে বুঝবে না এখন, কারণ বলতে হবে গার্লফ্রেন্ড, তাহলে ঝট করে বুঝে যাবে, ঠিক আছে। তাহলে প্রেয়সী বা লেডি লাভ বা বলতে পারো বিলাভ জুটছে শেক্সপিয়ারের। শেক্সপিয়ারের প্রেয়সী বা প্রেমিকা বা গার্লফ্রেন্ড যেই ছিল, সে আবার খুবই চালাক ছিল। শেক্সপিয়ারকে বললো, তুমি কি আমাকে ভালোবাসো? শেক্সপিয়ার বললো, হ্যাঁ ভালোবাসি। হ্যাঁ, বলে তাহলে প্রমাণ করো। বলছে কি প্রমাণ করবো? বলছে শেক্সপিয়ারকে বলছে, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমাকে আইফোন এনে দাও। আইফোন বলবে কি না, তাহলে বলবে আমাকে তাহলে একটা হরিণ এনে দাও। শেক্সপিয়ার গার্লফ্রেন্ড বলেছিলেন যে আমাকে কি এনে দাও? হরিণ এনে দাও। তো শেক্সপিয়ার বললো, কোথায় হরিণ পাওয়া যায়? বলছে কেন, আমাদের যে জমিদার বাবু রয়েছে তার শখের হরিণ আছে, সেইটা নিয়ে এসো দেখি, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, ঠিক আছে। তো শেক্সপিয়ার বেচারা নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য সে হরিণটাকে ধরে আনলো, নিয়ে হরিণটাকে কেটে খেয়ে দিল দুজন মিলে, শেক্সপিয়ার আর শেক্সপিয়ারের গার্লফ্রেন্ড, ঠিক আছে। এবার হরিণের শখে, হরিণটা জমিদারের ছিল, জমিদারের শখের হরিণ ছিল। তো জমিদার এখন ডাকছে হরিণকে, হরিণ আর আসছে না, হরিণ তো এখন স্বর্গবাসী হয়ে গেছে, ঠিক আছে। এবার শেষে শেক্সপিয়ারের নাম জানতে পেরোলো জমিদার। জমিদার জানতে পারলো শেক্সপিয়ার নামক একটা ছেলে হরিণ ধরে নিয়ে যাচ্ছিল। বলে ঠিক আছে, ডেকে নিয়ে আয় শেক্সপিয়ারকে। এবার পেয়াদা গেছে শেক্সপিয়ারকে ধরতে। এবার শেক্সপিয়ার যখনই জানলো যে পেয়াদা ডাকতে এসছে, পেয়াদা মানে রাজার সৈনিক, তখন শেক্সপিয়ার দৌড়তে শুরু করলো, পুরো তাপস পালের মতো দৌড়ছে, বুঝতে পারলি? দৌড়তে দৌড়তে দৌড়তে, বাংলা সিনেমা দেখবি তাপস পাল দৌড়ে দৌড়ে শহরে চলে গেল, ঠিক আছে। শেক্সপিয়ারও দৌড়ে দৌড়ে পুরো শহরে চলে গেল। এইবারে শেক্সপিয়ারের একটা নতুন জীবন শুরু হবে, বুঝতে পারলে? বল না, প্রত্যেকটা পুরুষের পিছনে একটা নারীর অবদান রয়েছে। তাহলে শেক্সপিয়ারকে শেক্সপিয়ার বানানোর পিছনে তার গার্লফ্রেন্ডের অবদান দেখছিস? হরিণ চাইলে বলেই না, সে তারা খেয়ে কোথায় গেল? হ্যাঁ, থিঙ্ক পজিটিভ, ইউ শুড থিঙ্ক পজিটিভ, রাইট? তুই গার্লফ্রেন্ডকে দোষ দিস না, পজিটিভলি ভাব, ঠিক আছে। অলরাইট, তাহলে কি হলো? শেক্সপিয়ার লন্ডনে এলো। কোথায় এলো? লন্ডনে। এবার লন্ডনে এসে, এতদিন না হলে বাবার ঘর ছিল, ঠিক আছে, খাওয়া দাওয়া করতো, বাইরে চলে যেত, প্রেম করতো, ঘরে আসতো, খাবার খেতো, আবার ঘুরতে চলে যেত, মানে পুরো বখাটে ছেলে ছিল শেক্সপিয়ার।
কিন্তু এবার লন্ডনে এসে কে তোকে রোজ রোজ খাবার দেবে অমনি, রাইট? তোকে কাজ করতে হবে, তবে গিয়ে খাবার পাবে। তাহলে শেক্সপিয়ার কাজের জন্য ছুটলো কোথায়? সেই যুগে থিয়েটার ইন্ডাস্ট্রি অনেক বিখ্যাত ছিল। কি ইন্ডাস্ট্রি? থিয়েটার ইন্ডাস্ট্রি। তো শেক্সপিয়ার গিয়ে পর বললো আমি থিয়েটার ইন্ডাস্ট্রিতে কাজ করবো। এখন যেমন বলিউড ইন্ডাস্ট্রি রয়েছে, সেই যুগে থিয়েটার ইন্ডাস্ট্রি বা স্টেজে কাজ শুরু করলো। ছোট ছোট কাজ, সেই যুগে বিভিন্ন ছোট ছোট কাজ থাকতো, কম গুরুত্বপূর্ণ কাজ থাকতো। যেমন ধর গেস্টরা এসছে, তাদের ঘোড়ার গাড়িগুলোকে পার্কিং করে দেওয়া, ঘোড়াগুলো ঠিকঠাক জায়গায় বেঁধে রাখা, ঠিক আছে? যেমন পর্দা সরানো ঠিকঠাক টাইমে, যেমন কোনো কারণে ধর কোনো একটার অসুস্থ হয়ে গেছে, মাইনর রোল ছিল, সেই সৈনিক হয়ে দাঁড়িয়ে থাকা, চেয়ার সেট করা, ঝাড়ু লাগানো, এই কাজগুলো উইলিয়াম শেক্সপিয়ার করতো। কিন্তু এইগুলো করতে করতে সে প্রত্যেক দিন নাটক দেখার সুযোগ পেত। বলা হয় নাকি প্রত্যেক দিন নাটক দেখে দেখে তার মধ্যে একটা সম্যক ধারণা তৈরি হয়ে গেল, এবং তিনি আস্তে আস্তে নাটক লিখতে শুরু করলেন। অসাধারণ সুন্দর নাটকগুলো তিনি লিখে ফেললেন, যেখানে আমরা ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, 12th নাইট, কমেডি অফ এরর্স, এত সমস্ত ভালো ভালো নাটক পেয়েছি। বিয়োগান্ত নাটক থেকে শুরু করে মিলনান্ত নাটক, সব জায়গায় তিনি দক্ষতা প্রমাণ করে দিলেন। শেক্সপিয়ার এরপর তো ফেমাস হয়ে গেলেন, পুরো ইংল্যান্ড জুড়ে নাম ডাক শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের প্লে, চলো দেখবো, দারুণ হবে নিশ্চয়ই। ম্যাকবেথ যখন হলো, কি না প্রসিদ্ধি তার উইলিয়াম শেক্সপিয়ারের। তো উইলিয়াম শেক্সপিয়ার চারিদিকে পুরোপুরি, ম্যাডাম, উইলিয়াম শেক্সপিয়ার চারিদিকে কি হলো? উইলিয়াম শেক্সপিয়ার চারিদিকে পুরো ফেমাস হয়ে গেল। কি হয়ে গেল? ফেমাস হয়ে গেল। এখন উইলিয়াম শেক্সপিয়ার যিনি ছিলেন, এতদিন পর্যন্ত ঠিকঠাক ছিল। এবারে উইলিয়াম শেক্সপিয়ার জীবনে আবার প্রেম আসতে শুরু করলো, বুঝতে পারলি? ওটাতে গার্লফ্রেন্ডটা ছিল একটা, ঠিক আছে? এবার অনেক দিন পর আবার তার মধ্যে যখন ফেমাস হয়ে গেল, এবারও পুরো একটার পর একটা ওর জীবনে মেয়ে আসতে শুরু করলো, একটার পর একটা জীবনে প্রেম আসতে শুরু করলো। বহু প্রেম হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের, ঠিক আছে? অ্যান্ড হি বিকাম ভেরি ফেমাস। কিন্তু মেয়েদের সাথে প্রেম করছিল, ঠিক আছে। হঠাৎ করে ছেলেদের সাথেও প্রেম জুড়লো উইলিয়াম শেক্সপিয়ার, বুঝতে পারলি? মানে লোকটা একটু অদ্ভুত উড়েছিল বলতে পারিস, ঠিক আছে? মহান ব্যক্তি, কিন্তু একটু অদ্ভুত উড়ে, মানে ছেলেদের জন্যও টান, আবার মেয়েদের জন্যও টান, এইরকম লোক ছিল। কে? উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে? মানে তুই বলতে পারিস বায়োসেক্সুয়াল ইন এ ওয়ে, ঠিক আছে? যারা ছেলে হয়ে মেয়েদের প্রতি টান অনুভব করে তারা হলো হেটেরোসেক্সুয়াল। যারা একই প্রজাতির প্রতি টান অনুভব করে, মেয়ে হয়ে মেয়ের প্রতি টান অনুভব করবে, বা ছেলে হলে ছেলের প্রতি টান অনুভব করবে, তারা হলো হোমোসেক্সুয়াল। আর যারা দুজনের প্রতি টান অনুভব করে তারা হলো বায়োসেক্সুয়াল। তো উইলিয়াম শেক্সপিয়ার দুজনের প্রতি টান অনুভব করতেন, ওর একটা বয়ফ্রেন্ডও জুটে গেল। ওকে উনি স্পেশাল ফ্রেন্ড বলতেন, সো কল্ড স্পেশাল ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, মেল ফ্রেন্ড, সো কল্ড মেল ফ্রেন্ড। নাম ছিল মিস্টার ডব্লিউএইচ। কি নাম ছিল? মিস্টার ডব্লিউএইচ। মিস্টার ডব্লিউএইচ নিয়ে প্রচুর তর্ক বিতর্ক রয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে তর্ক, তো মিস্টার ডব্লিউএইচ কোথায় বেচারা বাঁচতে পারবে, ঠিক আছে? মিস্টার ডব্লিউএইচ কে লোকটা, এই নিয়েও হাজারটা তর্ক রয়েছে। তবে বলা হয় উইলিয়াম হারবার্ট, আর্ল অফ পেমব্রোক, ইনি সম্ভবত হলেও হতে পারেন, ঠিক আছে? আর্ল অফ সাদামটনকেও বলা হয়, আবার আর্ল অফ পেমব্রোকের নামটাই, তবে বেশিরভাগ সমালোচক পণ্ডিত ব্যক্তি মনে করেন আর্ল অফ পেমব্রোক। মিস্টার ডব্লিউএইচ উইলিয়াম হারবার্ট, কি নাম? উইলিয়াম হারবার্ট। তবে তর্ক বিতর্ক শেষ নেই এইগুলো নিয়ে, ঠিক আছে? কারণ উইলিয়াম শেক্সপিয়ারের যে স্টোরি লাইনটা আমি বললাম, এই স্টোরি লাইন নিয়ে অনেকের তর্ক রয়েছে বা অনেকের মনে সন্দেহ রয়েছে, বলছে এটা উইলিয়াম শেক্সপিয়ার নয়, একটা ভয়ানক রকম একটা ষড়যন্ত্র, কনস্পিরেসি থিওরি রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে। তো সেখানে বলা হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু ফ্রড, উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ ফ্রড। এ নিয়ে একটা মুভি তৈরি হয়ে গেছে, অ্যানোনিমাস মুভিটার নাম, হলিউডের। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। এখানে বলছে যে কেন ফ্রড বলা হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারকে? বলা হচ্ছে ওই ষড়যন্ত্রমূলক থিওরি অনুযায়ী, ঠিক আছে? কনস্পিরেসি থিওরি অনুযায়ী, ঠিক আছে? পরীক্ষা লিখে দাও না, কনস্পিরেসি থিওরি, এটাকে এখনো প্রমাণ হয়নি কনস্পিরেসি থিওরি বটে। অনেক সমালোচক মানছে, কিন্তু যতক্ষণ না বইয়ে আসে, যতক্ষণ না এটা পুরোপুরি কংক্রিট হয়, পরীক্ষার খাতায় লিখে দাও না। জানবার জন্য জানো, এবং নিশ্চিতভাবে জেনে রাখো যে যেটা আমি তথ্য দিচ্ছি 100% কারেক্ট, বুঝতে পারলে? মানে এটার উপর থিওরি আছে, এবং অক্সফোর্ড থেকে শুরু করে কেমব্রিজের যারা বড় বড় সব প্রফেসর, ওনারা এটাকে এন্ডোর্স করেন, এবং এটাকে অনেকে সাপোর্ট করেন, স্ট্রংলি রিকমেন্ড করেন, সাপোর্ট করেন এই থিওরিটাকে। সেই থিওরিটা একবার জেনে নাও, ঠিক আছে?
বলছে গ্রামে একটা ছেলে ছিল, এইটা সত্যি কথা, ছেলেটার নাম উইলিয়াম ছিল বা কিছু একটা ছিল। সেই ছেলেটা গ্রামে প্রেম করেছিল, গার্লফ্রেন্ডও ছিল, হরিণও চুরি করেছিল হয়তো, নিয়ে পালিয়েও এসেছিল ইংল্যান্ডে। নিয়ে পালিয়ে এসে ও স্টেজ কোম্পানিতে বা বলতে পারো এই যে স্টেজ থিয়েটার ইন্ডাস্ট্রিতে জুড়েছিল। তারপর সে ছোটখাটো কাজ করতো, পর্দা টানাটানির কাজ করতো, ঝাড়ু দিতে হতো, চেয়ার সেট করতে হতো, ঘোড়াগুলোকে বেঁধে রাখতে হতো, ঘোড়ার গাড়িগুলোকে পার্কিং করাতে হতো, মরা লোকের অভিনয় করতে হতো, সৈনিক হয়ে দাঁড়িয়ে থাকতে হতো, এগুলো সবই করতো। এগুলোকে আমরা এগ্রি করছি কনস্পিরেসি থিওরি অনুযায়ী। কিন্তু যে লোকটা কোনোভাবে টেনে টুনে প্রাইমারি পড়াশোনা করেছে এবং কোনোদিন হাই স্কুলেও যায়নি, কলেজেও যায়নি, সে এত উন্নত ভাষায় লিখলো কি করে? দ্যাটস দ্য বেসিক কোয়েশ্চেন। যে ঠিক করে পড়াশোনাই করেনি, সে এত উন্নত ভাষা লিখলো কি করে? দ্যাট ইজ দ্য বেসিক কোয়েশ্চেন। তুই বলছিস না স্যার রবীন্দ্রনাথ ঠাকুরও তো লিখেছে। রবীন্দ্রনাথ ঠাকুরও তো পড়াশোনা করেননি। কে বললো রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করেননি? রবীন্দ্রনাথ ঠাকুর গৃহশিক্ষকের কাছ থেকে পড়াশোনা করেছিলেন এবং বাড়িতে পড়াশোনা করতেন প্রচুর, এবং জমিদার ঘরের ছেলে ছিল, সেখানে শিক্ষা, সংস্কৃতি, কালচারের একটা পরিবেশ ছিল। হ্যাঁ, স্কুলে যাননি সেটা অন্য কথা, সার্টিফিকেট নেই বলতে পারি, কিন্তু পড়াশোনা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন এবং ভালো রকম কালচারাল ফ্যামিলি থেকে উনি বিলং করেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করেনি তাই কি করে লিখলেন, এই যুক্তি খাটবে না। উইলিয়াম শেক্সপিয়ার তো জেনুইনলি পড়াশোনা করেনি এবং সেই রকম সংস্কৃতি সম্পূর্ণ পরিবারও ছিল না। তাহলে প্রশ্ন তো জেনুইন এখানে উইলিয়াম শেক্সপিয়ারের ক্ষেত্রে, যে উনি লিখলেন কি করে এগুলো। পয়েন্টটা বুঝতে পারলে যে কেন ডাউটগুলো আসছে এবং জেনুইন ডাউট কিনা? আমি যে লজিকটা বলছি ইটস এ জেনুইন ডাউট। অনেকে বলেন যে না, প্রত্যেকদিন নাটক দেখে 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 তিনি লিখতে পেরে গেলেন, ওনার মধ্যে জেনুইন কোয়ালিটিও ছিল, এইটা অনেকে বলেন। কিন্তু আরেকটা গল্প বলা হয়, যে গল্পটা বলছি আমি, ষড়যন্ত্রমূলক থিওরিটা, ঠিক আছে, কনস্পিরেসি থিওরি উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে। বলা হয় নাকি সেই যুগের একজন রাইটার ছিলেন, বিখ্যাত রাইটার, নাম হচ্ছে বেন জনসন। কি নাম ছিল? বেন জনসন। সেই যুগে সবচেয়ে পপুলার, সত্যি বেন জনসন বিখ্যাত ছিলেন শেক্সপিয়ারের আগেই, ঠিক আছে, তার তুমুল খ্যাতি ছিল, স্টেজ মাতিয়ে বেড়াচ্ছিলেন বেন জনসন। কিন্তু কি হলো, বেন জনসন এত পপুলার হলে কি হবে? সেই যুগে নাকি একটা জমিদার মহাশয় ছিলেন। কে ছিলেন? একজন জমিদার মহাশয়, যিনি খুব ভালো লিখতেন। সেই জমিদার মহাশয় যখন বড় হয়েছিলেন, তাকে 12টা গৃহশিক্ষক, 12টা পণ্ডিত ব্যক্তি তাকে পড়াশোনা করিয়েছিল। সেই জমিদার মহাশয়কে গ্রিক থেকে শুরু করে ল্যাটিন, ল্যাটিন থেকে শুরু করে ইংলিশ, ইংলিশ থেকে ফ্রেঞ্চ, বিভিন্ন ভাষায় তিনি পারদর্শী এবং মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন সেই জমিদার বাবু। সেই জমিদার বাবু নাকি শিল্প সাহিত্যের প্রতি প্রচণ্ড আগ্রহী মানুষ ছিলেন। সেই জমিদার বাবু আসলে নাটকগুলো লিখেছেন, এইটা বলা হয়। কিন্তু রানী এলিজাবেথ তখন বয়স্ক হয়ে গেছেন ইতিমধ্যে। রানী এলিজাবেথ বয়স্ক এবং সবাই জানতেন আজ না হয় কাল রানী এলিজাবেথ মারা যাবে, এবং রানী এলিজাবেথের যেহেতু কোনো সন্তান ছিল না, তখন কোনো না কোনো জমিদার এই সিংহাসনে বসবে। এই জমিদার বাবুটি, যিনি এই যে নাটক লিখতে ভালোবাসতেন, কবিতা গল্প লিখতে ভালোবাসতেন, এই যে জমিদার বাবু যিনি ছিলেন, সেই জমিদার বাবুও মনে মনে চেয়েছেন আমি রাজা হব। কিন্তু সেই যুগের একটা কমন কনসেপ্ট ছিল যে যারা সাহিত্যের মানুষ হয় তারা রাজনীতি করতে পারে না, তারা রাজ্য সামলাতে পারে না, এটা একটা কমন কনসেপ্ট ছিল। তো সেই জন্য জমিদার বাবু এই লেখাগুলোকে নিজের নামে প্রকাশিত করতে পারেননি বা নিজের নামে কোনোদিনই প্রকাশ করেননি। কিন্তু তিনি চাইছিলেন যে আমার লেখাগুলো যেন কেউ পড়ুক, সমাজ পড়ুক, জানুক, সেখান থেকে সাহিত্য রস উপভোগ করুক। তিনি একটা ব্যক্তিকে খুঁজছিলেন যে আমার লেখাগুলো, জমিদার বাবুর লেখাগুলো নিজের নামে চালাতে পারে। তিনি বেন জনসনকে ডেকে এনেছিলেন। বেন জনসনকে বলেছিলেন তুমি আমার লেখাগুলো নিজের নামে চালাও। বেন জনসন ওয়াজ এ জেনুইন রাইটার। বেন জনসন বিখ্যাতও ছিলেন, কিন্তু বেন জনসন সেটা নিলেন বটে, কিন্তু ভাবছিলেন যে আমি এটা চালাবো কি করে, কারণ কোনো অরিজিনাল লেখক অন্যের লেখা নিজের নামে চালাতে চায় না যদি প্রকৃত সাহিত্যিক হয় কেউ। বুঝতে পারলি কিনা? বেন জনসন ভাবছিলেন গভীর রাত্রে, সেই রাত্রে ঝাঁট দিচ্ছে উইলিয়াম নামক ছেলেটি, গ্রাম থেকে পালিয়ে আসা ছেলে। এবারে যখন তুই একটা জায়গায় কাজও করিস, ওখানে দেখবি পরিচয় হয়েছে। এবার গভীর রাত্রে যখন উইলিয়াম ছিল এবং বেন জনসন ছিল, বেন জনসনকে এত চিন্তামগ্ন দেখে উইলিয়াম জিজ্ঞেস করছে যে আপনি এত টেনশনে আছেন কেন, কি হয়েছে, কি সমস্যা? তখন বেন জনসন সব ব্যাপারটা বলছে ছেলেটা, গ্রামের ছেলেটা। তখন ওই গ্রামের ছেলেটা বলছে যে এটার একটা সলিউশন হতে পারে, আপনি যদি চান, আপনি চাইলে আমি নিজের নামে প্রকাশ করতে পারি সেই বইগুলো।
আপনি জমিদার কাছ থেকে আনবেন আর আমি নিজের নামে প্রকাশ করব। বেন জনসন রাজি হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তারপরে আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম নামক ছেলেটি নিজের নামে ওই নাটকগুলোকে প্রকাশ করতে শুরু করছে এবং একটার পর একটা হিট হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে যে গ্রাম থেকে আসা ছেলেটা, যে পড়াশোনাও জানতো না, সেই জমিদার বাবুর নাটকগুলো নিজের নামে চালিয়েছে এবং সে হয়ে গেল উইলিয়াম শেক্সপিয়ার। সেই ছেলেটা হয়ে গেল উইলিয়াম শেক্সপিয়ার। এইটা হলো ষড়যন্ত্রমূলক থিওরিটা, এইটা অনেকে বলে। এমনকি বেন জনসন তার পরবর্তী সময় প্রচন্ড ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন এই উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে। কারণ বেন জনসন জানেন ছেলেটা কিছু জানে না, অন্যের লেখা নিয়ে ফেমাস হচ্ছে। একটা সময় এলো বেন জনসনের নাটক কেউ দেখছে না, শেক্সপিয়ারের নাটকের জন্য ভিড় হুমড়ি খেয়ে পড়ছে। তখন বেন জনসন একদিন কোর্টে কেস করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের নামে, বলেছিলেন হি ইজ এ ফ্রড, ও যদি নিজের নামটাই ঠিক করে লিখে দেয় আমি নিজে লেখা ছেড়ে দেবো, এটা বেন জনসন বলেছিল। তাহলে তুমি ভাবো যে বেন জনসন এই কথাগুলো বলেছিলেন কেন? কিন্তু হঠাৎ কোনো একটা কারণে বলা হয় নাকি কোনো জমিদার বাবু চাপের সামনে বেন জনসন সেই কেসটা তুলে নিয়েছিলেন, বুঝতে পারলে কিনা? কিন্তু বেন জনসন যে এইরকম কেস করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে, সেটা তো একটা ইতিহাস, যে দ্যাটস এ ডকুমেন্টেড হিস্ট্রি। আবার বেন জনসন এটা বলেও ছিলেন শেক্সপিয়ারকে যে সে যদি নিজের নামটা লিখে দিতে পারে তাহলেই মেনে নেব, রাইট? তো বেন জনসন এত সমস্ত কথা বললেন এবং যে সমস্ত পারিপার্শ্বিক সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি, সেখানে তো একটা সন্দেহ জাগবেই। এর পরবর্তী সময় আমরা দেখতে পাই শেক্সপিয়ার অনেক ধনী ব্যক্তি হয়ে গেলেন। তিনি একটা থিয়েটার কিনে নিলেন একটা বিজনেসম্যানের মতো, অ্যান্ড হি ওয়াজ ভেরি সাকসেসফুল বিজনেসম্যান। কিন্তু হঠাৎ করে তার থিয়েটারে আগুন ধরে গেল, তার থিয়েটার আগুন ধরে গেল। কার থিয়েটার আগুন ধরে গেল? উইলিয়াম শেক্সপিয়ারের থিয়েটার আগুন ধরে গেল। যখন আগুন ধরে গেল, পরের দিন উইলিয়াম শেক্সপিয়ার বেরিয়ে এলেন কাঁচুমাচু মুখে এবং বললে প্রকৃতি বলছে যে আমি যেন আর না লিখি, থেমে যাই। এবং তার গ্লোব থিয়েটার যেদিনই পুড়ে গেল তিনি হঠাৎ করে লেখা বন্ধ করে দিলেন, আর লেখেননি কিছু। প্রশ্ন হচ্ছে যে জেনুইন রাইটার হবে কেন হঠাৎ করে লেখা বন্ধ করবে? কেন? হোয়াই? দ্যাটস আ কোয়েশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর তো মৃত্যু শয্যাতেও লিখে গেছে, শেক্সপিয়ার কেন বন্ধ করলেন? এটা এমনি নয় তো যে সেই স্টেজটার মধ্যে তিনি সমস্ত লেখাগুলো রেখেছিলেন সঞ্চয় করে, আর যখন পুড়ে গেল আর তো নিজে বানাতে পারবেন না, জিনিসগুলো পুড়ে গেল, তাই তিনি এসে বলেছিলেন যে আমি আর কোনোদিনই লিখব না, উইলিয়াম শেক্সপিয়ার। এরপর তিনি নিজে গ্রামে চলে যাচ্ছেন, একটা সহজ সরল জীবনযাপন করছেন, নিজে ছেলে মেয়েদেরও কোনোদিন পড়াশোনা শেখান উইলিয়াম শেক্সপিয়ার মারা যাচ্ছেন। যখন মারা গেছিলেন নিজের মৃত্যুর কবরে একটা আগে থেকে খোদাই করে দিয়ে গেছিলেন, বললে আমার মরার পরে এই পাথরটা লাগিয়ে দেবে ওইখানে। কি লেখা ছিল জানো কবরটাতে? আমি মরে যাওয়ার পর কেউ যদি আমার কবর ঘোরাঘুরি করো বাবু, তাহলে তাকে আমি অভিশাপ দিয়ে দেবো যে অনন্তকাল পর্যন্ত সে অভিশাপে ভুগবে। উইলিয়াম শেক্সপিয়ার। তার মানে দেখ, মৃত্যুর পরও যাতে ওকে কেউ কোড়াকুড়ি টানাটানি না করে তার জন্য নিজের কবরের উপরে অভিশাপ দিয়ে গেছিলেন। নিজের মৃত্যুর পর নিজের স্ত্রীকে কি দিয়ে গিয়েছিলেন জানো? শুধু বিছানাটুকু দিয়ে গেছিলেন, আর কিছু দিয়ে যান উইলিয়াম শেক্সপিয়ার। আর বাকি সব ছেলে মেয়েদের মধ্যে ভাগবাটোয়ারা করে দিয়েছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। দিস ওয়াজ দ্য পার্সন উইলিয়াম শেক্সপিয়ার, রাইট? বুঝতে পারলে? তাহলে একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার বটে উইলিয়াম শেক্সপিয়ার, নিশ্চিতভাবে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। এনার লেখাগুলো অবশ্যই তবে মনে রাখতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বটে, ঠিক আছে? তাহলে সাহিত্যের দৃষ্টিকোণ থেকে যদি বিশ্বাস করি, উইলিয়াম শেক্সপিয়ার অবদান রয়েছে। 154টা সনেট লিখেছিলেন এবং 37টা নাটক লিখেছিলেন। এবার সনেটের যদি কথা বলি, সনেটের যেটা স্ট্রাকচার থাকে, সাধারণ স্ট্রাকচার, একটা সনেটের যেটা সাধারণ স্ট্রাকচার থাকে সেটা হচ্ছে 14 লাইনের কবিতা, উপরে 8টা লাইন, নিচে 6টা লাইন। উপরে 8টা লাইনকে অক্টেট বলা হয়, নিচের 6টা লাইনকে সেস্টেট বলা হয়। বুঝতে পারলে কিনা? অক্টেট এবং সেস্টেট, অক্টেট এবং সেস্টেট। এই অক্টেট 8 লাইন, নিচের 6 লাইন হলো সেস্টেট, অক্টেট এবং সেস্টেট। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার নাটকের স্ট্রাকচারটাকেই পাল্টে ফেললেন। উইলিয়াম শেক্সপিয়ার বললেন এইটা রাখবো না, আমি আলাদা বানাবো, রাইট? তিনি ছিলেনও আলাদা, সাধারণ মানুষের মতো ছিলেন না, ঠিক আছে? তো তিনি আলাদা স্ট্রাকচার বানিয়ে দিলেন। 14 লাইনেরই কবিতা হবে, কিন্তু উপরে 4টা লাইন, মাঝে গ্যাপ, আবার 4টা লাইন, মাঝে গ্যাপ, আবার 4টা লাইন, আর শেষে 2টো লাইন পড়ে থাকবে। 4টা লাইনকে কোয়াট্রেন বলা হয়। কি বলা হয়? কোয়াট্রেন। 3 কোয়াট্রেন এন্ড এ কাপলেট। শেষে 2টো লাইন পড়ে থাকবে, কাপ আর প্লেট, নাকি? কাপলেট, কাপলেট লিখে দাও না, কাপলেট,
তাহলে 3 কোয়ার্টেন্ট অ্যান্ড এ কাপলেট উইলিয়াম শেক্সপিয়ারের স্টাইল, বুঝতে পারলে? সো দিস ইজ হোয়াট উই ক্যান উইলিয়াম শেক্সপিয়ার্স কন্ট্রিবিউটেড ফর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্ড লিটারেচার, বুঝতে পারলে কিনা? ওয়ার্ল্ড লিটারেচারের জন্য এত কিছু উইলিয়াম শেক্সপিয়ার ছেড়ে গেছিলেন। উইলিয়াম শেক্সপিয়ারের থিওরি, উইলিয়াম শেক্সপিয়ার আবার নাটকগুলো যেভাবে লিখেছিলেন সেটাও প্রচুর প্রশংসা দাবি রাখে, ঠিক আছে? মানে অসম্ভব সুন্দর সুন্দর নাটক, ক্লাসিক্যাল থিওরিগুলোকে ব্রেক করেছিলেন। গ্রিসের নাটক যদি আমরা দেখি তাহলে সর্বদাই গ্রিসের নাটক ভাগ্য নির্ভর। ইদিপাসের সাথে যা কিছু হচ্ছে, সফোক্লিসের লেখা ইদিপাসে, ওটা ভাগ্য নির্ভর। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের যদি আমরা নাটকগুলো দেখি, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, ঠিক আছে? ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, অ্যাজ ইউ লাইক ইট না হলে কমেডি হয়ে গেল, ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, ঠিক আছে? কিং লিয়ার, এখানে ভাগ্যর রোল নেই খুব একটা, ক্যারেক্টার দোষ করছে, ক্যারেক্টার ভুগছে। তাহলে ক্যারেক্টার ওরিয়েন্টেড ব্যাপার স্যাপারগুলো আমরা দেখতে পাই এই উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের মধ্যে। সো দিস ইজ হোয়াট উই ক্যান সে অ্যাবাউট দিস এজ ইন ব্রিফ। সংক্ষেপে তাহলে এই যুগটা সম্বন্ধে বললাম আমি। বলো, বুঝতে পারলে কিনা গাইজ? দেখে নাও কার কি অসুবিধা আছে বলো, আরও বলবো। আগে আমি যেটুকু বললাম এই নিয়ে কার কি প্রশ্ন আছে আমাকে বলো।